পদার্থবিজ্ঞান পড়তে গেলে যেমন পদার্থবিজ্ঞানের মধ্যে ভেক্টর যত গুরুত্বপূর্ণ, সেই ভেক্টরের মধ্যে তেমনই গুরুত্বপূর্ণ টপিক হলো সামান্তরিক সূত্র। যে সামান্তরিক সূত্র থেকে আমরা লব্ধির ক্যালকুলেশন করতে পারি বা লব্ধি সম্পর্কে ধারণা পাই। তো লব্ধি কী জিনিস, লব্ধি কাকে বলে এবং ত্রিভুজ সূত্র কী জিনিস, এটা নিয়ে বিগত লেকচারে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব সামান্তরিক সূত্র নিয়ে। তো সামান্তরিক সূত্রে অ্যাকচুয়ালি কী বলা হয়? সামান্তরিক সূত্রে বলা হয় যে যদি দুইটা ভেক্টর রাশি যে কোনো সামান্তরিকের দুটি বাহু বরাবর ক্রিয়াশীল থাকে, তাহলে অবশ্যই তাদের লব্ধি কর্ণ বরাবর, সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়াশীল হবে। তাহলে আমরা বললাম যে এইটা হলো সামান্তরিকের কর্ণ, এই কর্ণ বরাবর লব্ধিটা ক্রিয়াশীল। সামান্তরিকের দুইটা বাহু বরাবর যদি দুইটা ভেক্টর রাশি ক্রিয়াশীল হয়, তাহলে অবশ্যই তাদের কর্ণ বরাবর লব্ধিটা ক্রিয়াশীল হবে। তাহলে তাদের কর্ণ বরাবর লব্ধিটা ক্রিয়াশীল হবে। ওকে, তাহলে আমরা এখানে এইটাকে নাম দিলাম, যে লব্ধিটাকে আমরা নাম দিলাম আর। আর হলো আমাদের লব্ধি। দেখেন এইখানে দেখো, যেহেতু আমরা লব্ধির সময় বলছিলাম দুইটা ভেক্টর রাশি দুই দিকে ক্রিয়াশীল হলে অবশ্যই লব্ধিটা তার ভেতরের দিকে যায়। ঠিক সিমিলারলি এখন আমরা সেম কথাই বলতেছি যে দুইটা ভেক্টর রাশি দুই দিকে ক্রিয়াশীল হলে লব্ধিটা অবশ্যই ভেতরের দিকেই থাকবে। তো সামান্তরিকের ক্ষেত্রে অবশ্যই কর্ণ বরাবর থাকবে। এখন যদি আমরা এই সামান্তরিকটাকে এই বাহুগুলা আঁকি, তাহলে এইরকম একটা সামান্তরিক আমরা পাবো। যেই সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি পরস্পর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। আচ্ছা, তাহলে এইটা যদি কিউ হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই যে বাহুটা আছে এইটাও কিউ হবে, এই ভেক্টরটাও কিউ হবে। এখন যদি ডিরেকশনটা আমরা খেয়াল করি, দেখো এই ডিরেকশনটা যাচ্ছে এদিকে, এই ডিরেকশনটা যাচ্ছে এদিকে, আর এইটা হলো আমাদের আদি বিন্দু, এইটা আমাদের শেষ বিন্দু। তো ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা বলছিলাম যে যেখান থেকে শুরু হবে এবং যেখানে শেষ হবে, এই দিক দিয়ে ঘুরে যাওয়ার যোগফলটা হবে টোটাল যে যাওয়ার রাস্তা সেটা। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখো আরটা হলো এই বিন্দু থেকে এই বিন্দুতে ডিরেক্টলি যাওয়া হচ্ছে, তাহলে এটাকে লিখলাম আর। আর সমান এদিক দিয়ে গেলে হবে পি, আর এইটা হলো কিউ, তাহলে এখানে পি প্লাস কিউ। আচ্ছা, এইটাকেও কিন্তু কাইন্ড অফ লব্ধি বলা যায়, এইটাও কিন্তু একটা লব্ধি। এখন এই লব্ধি আর এই লব্ধি, এই দুইটা লব্ধির মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। কি? এখানে আমরা ভেক্টরের মান নিয়ে লব্ধি ক্যালকুলেশন করতেছি বা লব্ধির হিসাবটা করতেছি, কিন্তু এখানে আমাদের লব্ধিটা হবে ভেক্টর দিয়ে, যেখানে মানও থাকবে ওই সাথে দিকও থাকবে। ঠিক আছে? তাহলে যদি দুইটা ভেক্টর রাশি থাকে যেখানে মান এবং দিক উভয়ই আছে, তাদেরকে ডিরেক্ট যোগ করে দিলে আমরা লব্ধিটা পাবো। আর যদি ভেক্টরে শুধুমাত্র মান দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লব্ধিটা কিভাবে বের করব, সেই ক্যালকুলেশনের দিকে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো, যদি এইখানে আমাদের টার্গেট হলো যে এইখানে তিনটাই ভেক্টর রাশি, তো এই তিনটাকে আমরা কনভার্ট করতে চাই মানে, যেন সেখানে ভেক্টর রাশি না থাকে, শুধু মান থাকে। তাহলে এখানে বা যদি আমরা উভয় পাশে বর্গ করে দিই, অ্যাকচুয়ালি বর্গ করার অর্থটা কি? বর্গ করার অর্থ হলো যে যা আছে তাকে তার সাথে গুণ করতে হবে, সেম জিনিসকে। তাহলে আর এর সাথে আর গুণ, এবার পি প্লাস কিউ এর সাথে পি প্লাস কিউ গুণ করে দিলাম। ওকে, এবার খেয়াল করো যে আর এর সাথে যখন আর গুণ, এইখানে আর এর সাথে আর গুণটা আমরা আপাতত এইভাবে রাখি, এটা আমরা পরে ক্যালকুলেশন করব। তাহলে এখানে পি এর সাথে পি গুণ হবে পি ডট পি, এখানে হবে পি ডট কিউ, এখানে হবে কিউ ডট পি, এখানে হবে কিউ ডট কিউ। আচ্ছা, এখন এগুলাকে আমরা ডট আকারে রাখলাম, কারণ ভেক্টরকে দুইটা ওয়েতে গুণ করা যায়, একটাকে বলা হয় ডট গুণন, একটাকে বলা হয় ক্রস গুণন। তো ডট গুণ ক্রস গুণ আমরা অন্য একটা লেকচারে আলোচনা করব। এখানে শুধুমাত্র আমরা দেখবো যে ডট গুণনের সূত্রটা কি। তাহলে ডট গুণনের সূত্রটা যদি আমি এখানে একটু লিখে দিই, তাহলে এ ডট বি, দুইটা ভেক্টরকে ডট করলে পাওয়া যায় এ বি কস থিটা। এখানে এ আর বি দুইটা ভেক্টর ছিল, কিন্তু এখানে খেয়াল করে দেখো যে এখানকার এ আর বি এই দুইটা কিন্তু ভেক্টর না। এখানে এ আর বি দুইটা হলো ভেক্টরের মান। আর থিটাটা কি? থিটাটা হলো দুইটা ভেক্টর এ আর বি এদের মধ্যবর্তী কোণ, এ আর বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এ আর বি ভেক্টর যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ তৈরি হবে সেই কোণটাকে বলা হয় থিটা। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো এখানে আর ডট আর, তাহলে আর ডট আর মানে কি হবে? আর আর কস থিটা। যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আর আর কস থিটা। তাহলে আর আর কস থিটার জন্য আর আর মিলে হবে আর স্কোয়ার, আর কস থিটা, থিটা মানে তাদের মধ্যবর্তী কোণ। এখন আর এবং আর দুইটা কি একই রেখা না? দেখো এই যে এটা আর, এখানে তো একটাই আর আছে, আর এর সাথে যখন আরকে আমরা ডট করবো, তার মানে কি একই রেখার সাথে একই রেখাকে আমরা গুণ করতেছি, তাহলে একই রেখার সাথে তাদের কিন্তু মধ্যবর্তী কোনো কোণ তৈরি হবে না। সেক্ষেত্রে এটাকে আমরা বলবো কোণ হবে 0 ডিগ্রি, তাহলে হবে কস 0। ওকে, পি এর ক্ষেত্রে হবে পি স্কোয়ার কস 0। আচ্ছা, পি
পি ডট কিউ এর ক্ষেত্রে কি হবে, পি কিউ কস, এবার পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। খেয়াল করো আমাদের পি কিউ ছিল কোনটা, এই যে এইটা পি আর এইটা কিউ, তাহলে আমাদের অবশ্যই এদের মধ্যবর্তী একটা কোণ লাগবে, সেই কোণটাকে আমরা বলে দিলাম আলফা। তাহলে মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, তাহলে এটাকে আমরা বলবো পি কিউ কস আলফা, এইটাকে আমরা বলবো কিউ পি কস আলফা, প্লাস এখানে আবার হবে কিউ স্কোয়ার কস জিরো। ওকে, এবার খেয়াল করে দেখো আর স্কোয়ার সমান এখানে থাকতেছে পি স্কোয়ার, পি কিউ কস আলফা, পি কিউ কস আলফা মিলে আমরা লিখবো টু পি কিউ কস আলফা প্লাস এখানে হবে কিউ স্কোয়ার, বা আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এবার এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করতে চাই, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এবার তাহলে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এখন খেয়াল করে দেখো যে এখানে কিন্তু কোনোটাই ভেক্টর রাশি, মানে এখানে কিন্তু সবগুলো ভেক্টরের মান, এখানে কিন্তু এইরকম ভেক্টর, মানে এখানে শুধুমাত্র আমার ভেক্টরের মান দিয়ে আমরা এখানে লব্ধির মানটা বের করতে পারবো। যেমন এখানে দেখো 15 নিউটন 10 নিউটনের একটা প্রবলেম দেওয়া আছে, একটা ছোট প্রবলেম, যেখান থেকে আমাদের লব্ধিটা বের করতে হবে। এইটা হলো মাঝখান দিয়ে যেটা যাচ্ছে, এটা হলো লব্ধি। তাহলে এই লব্ধিটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখানে দেওয়া আছে এই ভেক্টরের মান, এখানে দেওয়া আছে এই ভেক্টরের মান, সেখান থেকে আমরা লব্ধির মানটা বের করতে পারবো কিভাবে, এই যে ফর্মুলা অ্যাপ্লাই করে দিব, পি স্কোয়ার, পি হলো 10 বা 15 যে কোনো একটা কিছু ধরে নিলাম, তাহলে দেখো আর সমান এখানে লেখা যায় রুট ওভার ধরলাম 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার তারপরে 2 15 ইন্টু 10 ইন্টু কস আলফা, মানে হলো কস 60। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করে যা পাওয়া যাবে সেটাই হবে আমাদের লব্ধির মান। ওকে, আচ্ছা দেখো আমরা এখানে বের করলাম আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এটা কি লব্ধির মান, এটাকে আমরা কি বলবো, এটা হলো লব্ধির মান। ঠিক আছে, তাহলে এইটা হলো লব্ধির মান নির্ণয়ের সূত্র। আর এইটা তাহলে কি, এইটা হলো লব্ধি। এখন শুধুমাত্র লব্ধি আর লব্ধির মান এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো যখন আমরা বললাম লব্ধি তখন তার ভিতরে মানও থাকবে এবং দিকও থাকবে, এটা একটা ভেক্টর রাশি। আর যখন আমরা বলবো লব্ধির মান তখন শুধুমাত্র তার মধ্যে মান থাকবে, কোনো দিক থাকবে না। ঠিক আছে, দিকটাকে আলাদা করে নির্ণয় করতে হবে, বাট এখান থেকে আমি যেই অ্যান্সারটা পাবো বা যে একটা ক্যালকুলেটিভ ভ্যালু পাবো সেই মানটা হবে শুধু লব্ধির মান। কিরকম দেখো, যেমন এখানে আমি লিখে রাখছি যে দুইটা ভেক্টর দুই দিকে ক্রিয়াশীল, তাহলে 15 এবং 10 নিউটনে ক্রিয়াশীল হলে তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। সেই হিসাবে আমরা এখান থেকে মানগুলো বসাই দিয়ে এই সূত্র মোতাবেক আর এর মানটা বের করতে পারবো, যেটা লব্ধির মান। আর এই বলে বস্তুটা এদিকে আগাবে, ঠিক আছে, এই দিকে আগাবে। ওকে, এবার আমরা স্পেশাল কেস নিয়ে আলোচনা করব দুইটা। দেখো এখন স্পেশাল কেসগুলা কীরকম, প্রথমত আমরা চিন্তা করব ফিজিক্স ছাড়া নর্মাল সেন্স বা কমন সেন্সে চিন্তা করার চেষ্টা করব। দেখো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে এদিকে টানা হচ্ছে 15 নিউটনে। আবার খেয়াল করো ওই বরাবরই ওই রেখা বরাবর বস্তুটাকে আমি আরও একটা বল অ্যাপ্লাই করলাম 10 নিউটন। তাহলে ওই বস্তুটাকে একই রেখা বরাবর 15 নিউটন, আবার ওই রেখা বরাবর 10 নিউটন, দুইটা বলে টানা হচ্ছে। তাহলে যদি দুইটা বল একই দিকে ক্রিয়াশীল হয়, বস্তুটা কোন দিকে যাবে? অবভিয়াসলি খুবই সাধারণ সেন্স, বস্তুটা এদিকেই আগাবে। এবং বস্তুটা যেহেতু এদিকে আগাবে, কত বলে আগাবে? সর্বোচ্চ বলে বা মোট বলে আগাবে, কারণ এখানে তো কোনো বলই নষ্ট হচ্ছে না। এই সব বলই বস্তুর উপরে একই দিকে 25 নিউটন হিসেবে ক্রিয়া করবে। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা সূত্রের সাথে মিলাই দেখার চেষ্টা করবো যে সূত্রের সাথেও এই আমাদের এই সাধারণ চিন্তাটা মেলে কিনা। দেখো যদি দুটো বস্তু একই দিকে, দুইটা বস্তু একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই 0 ডিগ্রি। এখন 0 ডিগ্রি যদি আমি বসাই দেই, তাহলে সূত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0। এবার লক্ষ্য করো cos 0 মান কত? cos 0 মান হয় 1। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। তাহলে এখানে সূত্র পড়ে যায় কি, a প্লাস বি হোল স্কোয়ার রুট ওভার। তাহলে স্কোয়ার রুট যদি কাটাকাটি চলে যায়, তাহলে বলা যায় আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। দেখো তাহলে দুইটা বল যদি একই দিকে ক্রিয়াশীল হয় বা দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের লব্ধির মানটা কি হবে? তাদের দুইজনের যোগফলের সমান। তাহলে দেখো দুইটা যেহেতু একই দিকে ক্রিয়াশীল হচ্ছে এবং দুইটা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন পাচ্ছি আমরা দুইটা বলেরই, তো সেই জন্য এই লব্ধিটাকে বলা যায় কি, সর্বোচ্চ লব্ধি। এই লব্ধিটা হবে সর্বোচ্চ লব্ধি।
আচ্ছা, আবার যদি আমরা অন্য একটা ঘটনা এইভাবে চিন্তা করি যে এখানে একটা বস্তু আছে, যেই বস্তুটার উপর এদিক থেকে বস্তুটাকে টানা হচ্ছে 15 নিউটন বলে, আবার এই বস্তুটাকে এদিক থেকে টানা হচ্ছে 10 নিউটন বলে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি, এই 10 নিউটন বল এই 15 নিউটন বলের মধ্যে 10 নিউটনকে নষ্ট করে ফেলবে, তাহলে 10 নিউটনকে নষ্ট করে ফেললে থাকতেছে আর কত? 5 নিউটন। এই 5 নিউটন বলে বস্তুটা এদিকে আগাবে, ঠিক আছে? তাহলে এই 5 নিউটনটাকে আমরা কি বলবো? এই 5 নিউটনটাকে আমরা বলবো লব্ধি, কারণ বস্তুর মধ্যে অ্যাকচুয়ালি ক্রিয়াশীল বল হচ্ছে কত? 5 নিউটন। ওকে, দেখো এই জিনিসটা আমরা আবার এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই অ্যাকুরেট বা এই মানটাকে পাওয়া যায় কিনা। তাহলে দুইটা বিপরীত দিকে ক্রিয়াশীল হলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে যদি 180 ডিগ্রি হয়, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180। তো আমরা জানি cos 180 মান হলো -1, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, এখানে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাবে এবং স্কোয়ার রুট কাটাকাটি গেলে এখানে হবে আর সমান পি মাইনাস কিউ। তো এটাকে আমরা মাইনাস না লিখে এটাকে আমরা লিখি ডিফারেন্স বা পার্থক্য। পার্থক্য কেন লেখা হয়? কারণ যেটা বড় সে আগে আসবে, যে বড় সে মানটা আগে আসবে। পি কোনো সময় বড় হতে পারে, আবার কিউ কোনো সময় বড় হতে পারে। তাহলে দেখো যখন বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখন কি হয়? পার্থক্য বা বিয়োগ। এই যে দেখো দুইটা বল একটা বস্তুর উপর বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে এখানে আমরা কি বিয়োগ করে বের করলাম 5 নিউটন। তাহলে আমাদের এই ঘটনাটাকেও আমাদের সূত্র সমর্থন করে, আর এই লব্ধিটাকে বলা হয় সর্বনিম্ন লব্ধি। এখানে আমরা আলোচনা করব ভেক্টরের প্রথমে লব্ধি। দেখো দুটো ছবি দেওয়া আছে, প্রথম ছবিটা হলো দুটো ভেক্টর ক্রিয়াশীল দুই দিকে, তো এই দুইটা ভেক্টর থেকে আমাদের লব্ধি বের করতে হবে। তো এখান থেকে আমরা কি কি শিখবো? লব্ধি বের করা, লব্ধির মান এবং লব্ধির দিক, দুইটা জিনিস বের করা শিখবো। তাহলে দুইটা জিনিস বের করব। প্রথমে আমরা লব্ধির মান বের করব। তাহলে লব্ধির মান আমরা সূত্র দেখে আসছিলাম, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। cos আলফাটা ছিল দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার ধরলাম 5 একটা বল বা একটা ভেক্টর 12 প্লাস 2 × 5 12, আর cos এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি কোণ। তাহলে যদি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, cos 90 এর মান 0, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে। তাহলে এইটুকুকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 13 নিউটন, একবারে যদি আমরা হিসাব করে ফেলি। তাহলে এখানে আমরা বলতে পারি যে লব্ধিটা কত? লব্ধিটা হলো 13 নিউটন। আচ্ছা, ওকে। এবার আমরা বের করতে চাই লব্ধির দিক। এখন লব্ধির দিক বের করার ক্ষেত্রে সূত্রটা হলো tan থিটা সমান, আচ্ছা সূত্রটা লেখা হয় এইভাবে যে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তবে আমার বরাবর সাজেশন হলো যে সূত্র মুখস্থ করে রাখার কোনো দরকার নাই। সূত্রগুলো ডিরেক্ট মুখস্থ করলে পরবর্তীতে সমস্যা কি হবে, যে পি আর কিউ নিয়ে ঝামেলা লাগবে, যে কোনটা পি আর কোনটা কিউ। এই জন্য সূত্র মুখস্থ না করে অ্যাকচুয়ালি এখানে পি কিউ দ্বারা বা আলফা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা মনে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো যদি আমরা এখানে খেয়াল করি যে আমরা এখানে পি কিউ আকারে এটাকে না লিখে আমরা এখানে দেখব যে এই যে থিটা, এই কোণটা এইটা থিটা না, এই কোণটা থিটা। তাহলে এই যে পি হলো, আমরা জানি যে আমাদের এখানে দুইটা বল আছে, তার মধ্যে একটা পি হবে এবং একটা কিউ হবে, কিন্তু কোনটা পি আর কোনটা কিউ হবে সেটা বোঝার উপায় কি? বোঝার উপায় হলো, দেখো যে এখানে যেই বলটা থাকবে আলাদা, যার সাথে সাইন বা কস কিছুই থাকতেছে না, সেইটাকে আমরা ধরবো যার সাথে কোণ আছে লব্ধির সেইটা। যেমন এই যে 5 নিউটন। লব্ধি বা আর যার সাথে কোণ তৈরি করবে সে থাকবে আলাদা, যেমন এই যে পি এর জায়গাতে পিটা হলো আলাদা, মানে পি এর সাথে লব্ধিটা কোণ তৈরি করছে। তাহলে এখানে আমরা পি এর জায়গায় কি লিখবো? 5। আর তাহলে অপোজিটটা কি? কিউ হবে। তাহলে এটা হবে 12, আবার এইটা হবে 12। এবার আলফা কত? এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ঠিক আছে, তুমি যদি এইভাবে বুঝে না রাখো তাহলে পি হবে কোনটা, কিউ হবে কোনটা, আলফা হবে কোনটা, এটা নিয়ে কনফিউশন বা কনফিউজ হওয়ার প্রচুর চান্স থাকবে পরীক্ষার সময় বা যে কোনো প্রবলেম সলভ করার সময়। আরেকটা জিনিস এখানে সবচেয়ে বড় সমস্যা হয়, সেটা হলো সূত্রটা মনে থাকে না অনেক সময়, যে সাইন উপরে ছিল নাকি কস উপরে ছিল, সাইন বাই কস নাকি কস বাই সাইন। দেখো যদিও এটা এভাবে মনে রাখতে পারো তোমরা যে ট্যান থিটা সমান কি বলা যায়? সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান থিটা বাই সাইন থিটা বাই কস থিটা যেহেতু হয় ট্যান থিটা, সেই হিসাবে মনে রাখতে পারো যে উপরে হবে সাইন, নিচে হবে কস। এটা কিন্তু আসলে ডিরেক্ট ট্যান মানে সাইন বাই কস এটা এরকম না, বাট মনে রাখার একটা টেকনিক হিসেবে এটা ইউজ করা যায় যে ট্যান থিটা মানে সাইন বাই কস। তো সেই হিসেবে সূত্রের উপরেরটা সাইন থাকবে, নিচেরটা কস থাকবে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করতে চাই তাহলে কি পাওয়া যায়? সাইন 90 ডিগ্রির মান হলো 1, তাহলে আর কস 90 মান 0, নিচে থাকবে 5। আচ্ছা দেখো, তাহলে এখানে যদি আমরা একবারে লিখতাম থিটা সমান, তাহলে এইটা ট্যান ইনভার্স এই 12/5 লেখা যায়, এটাকে যে ক্যালকুলেটর হিসাব করে ফেলা যায় এটাকে। তো যদি আমরা এটা হিসাব করে নেই যেখান থেকে মান কত পাওয়া যায়, দেখি আমরা একটু হিসাব করে কত আসে।
tan ইনভার্স 12/5। আচ্ছা 67.38, 67, এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা পাচ্ছি 67.38 এত ডিগ্রি। ওকে, তাহলে এইটাকে আমরা কি বলতেছি? এটা হলো লব্ধির মান, এটাকে আমরা বলতেছি লব্ধির দিক, লব্ধির মান এবং লব্ধির দিক। এবার দেখো পরের ছবিটার দিকে আমরা খেয়াল করি। পরের ছবিতে আমরা এখান থেকে যে লব্ধির মানটা পাইছি, এই লব্ধির মানটা এখানে লিখে ফেলবো এবং এখান থেকে যে কোণটা পাইলাম এই কোণটা লিখে ফেলবো। তো এখানে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি? এখানে আমরা চাচ্ছি, দেখো প্রথম ছবিটাতে দুইটা বলের মান বা দুইটা ভেক্টর দেওয়া ছিল, সেখান থেকে আমরা লব্ধি বের করেছি। দুটো ভেক্টরের মান দেওয়া ছিল, সেখান থেকে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করলাম। পরের ছবিটাতে লব্ধির মান এবং লব্ধির দিক দেওয়া আছে, সেখান থেকে আমরা দুইটা ভেক্টরকে বের করতে পারবো কিনা যে এই লব্ধিটা অ্যাকচুয়ালি কোন দুইটা ভেক্টর থেকে আসলো। পুরো উল্টা প্রসেস, যে ঘটনাকে বলা হয় যে ভেক্টর বিভাজন। যে আমরা এইটা একটা ভেক্টর রাশি, সেই ভেক্টরকে আমরা দুইটা অংশে ভাগ করতেছি, একটা হলো পি বরাবর আর একটা হলো কিউ বরাবর। তাহলে এই ঘটনারই ঠিক উল্টা ঘটনা হলো ওইটা, এই জন্য দুইটাকে আমরা পাশাপাশি কম্পেয়ার করে দেখবো, তাহলে মনে রাখাটা বেশি ইজি হবে বা বুঝতে খুব সুবিধা হবে জিনিসটা। দেখো এখন যদি আমরা এইভাবে চিন্তা করি যে এই বরাবর যদি এখানে একটা লম্ব টানা হয়, তাহলে এইটাও কি হবে? কিউ হবে, ঠিক না? এবার খেয়াল করো, এটা যেহেতু আর একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে ক্যালকুলেশন করা যায়। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রে আমরা জানি সাইন থিটা সমান কি হয়? সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ। তাহলে যদি এখানে আমরা লম্ব বাই অতিভুজ, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোণটা, যখন আমি এই কোণটাকে থিটা হিসেবে নিব, মানে যখন আমার এই কোণটা হবে থিটা, তখন এটা হবে লম্ব কিউ আর অতিভুজ হবে আর। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেটটা কি? কিউ বের করা। তাহলে যখন আমরা কিউ বের করতে যাব, তখন কি হবে? কিউ সমান হবে আর সাইন থিটা। তাহলে আর 13, আর এর মান 13, সাইন থিটা 67.38 ডিগ্রি। এখন দেখি হিসাবে আমাদের কিন্তু দুইটা যেহেতু একই জিনিস, এখান থেকে কিউ এর মানটা কিন্তু 12 নিউটন মিলে যাওয়া উচিত। দেখি মেলে যায় কিনা। হ্যালো, আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যায় যে 11.99 এত নিউটন। আচ্ছা, তাহলে এক্স্যাক্টলি 12 কেন আসলো না? কারণ এই যে আমাদের এখানে কোণের মধ্যে আরও অনেকগুলো সংখ্যা ছিল, বাট সেই সংখ্যাটা আমরা নিইনি। যদি সংখ্যাটা অ্যাকুরেটলি সব সংখ্যাগুলো নিতাম, তাহলে এখানেও আমাদের মানটা অ্যাকুরেটলি 12 নিউটনই আসতো। ঠিক আছে, তো যেহেতু 11.99, এটাকে আমরা কিন্তু 12 নিউটন লিখতেই পারি। তাহলে আমরা কিউবের মানটা কত পাইলাম? 12 নিউটন। ঠিক আছে, দেখো এই যে আমরা এখানে ক্যালকুলেশন করছিলাম, আমাদের মানটা কত ছিল? এইদিকে বলটা 12 নিউটনই ছিল। আচ্ছা, পি এর জন্য যদি আমরা হিসাব করতে চাই, তাহলে কি হবে খেয়াল করো। তাহলে এখান থেকে যদি আমরা কস থিটা নিই, কস থিটা সমান কি হবে? এটা আমাদের যেহেতু ভূমি আর এটা অতিভুজ, তাহলে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো পি, অতিভুজ হলো আর। তাহলে পি সমান লেখা যাবে আর কস থিটা, পি সমান লেখা যায় আর কস থিটা। তাহলে আর হলো 13 কস, আর হলো 13 cos 67.38। আচ্ছা, এইটাকে আমি একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। 13 cos 67.38, 5.0000028। তাহলে এইটাকে আমরা 5.00 যেহেতু আসছে, আমরা একবার এটাকে 5 নিউটন লিখতে পারি। 5.000 আসতেছে। ঠিক আছে, তাহলে এই যে পি এর মানটা 5 নিউটন। ঠিক আছে, তাহলে দেখো এবার দুইটাকে কম্পেয়ার করতে বা দুইটাকে তুলনা করে করতে খুবই ইজি হবে। যে এখান থেকে আমরা কি করলাম? দুইটা বল দেওয়া ছিল, সেখান থেকে আমরা ভেক্টর লব্ধির দিক এবং লব্ধির মান নির্ণয় করলাম। দেখো লব্ধির দিক ও লব্ধির মান নির্ণয় করলাম, ওই লব্ধির মান এবং লব্ধির দিক দিয়ে আমরা আবার দুইটা ভেক্টরকে নির্ণয় করলাম। দুইটা রিভার্স প্রসেস। একটা প্রসেসে দুইটা ভেক্টরকে মিলে যে লব্ধি পাওয়া যাচ্ছে, সেই লব্ধিটা আমরা বের করছি। আরেক জায়গাতে লব্ধি দেওয়া ছিল এবং লব্ধির দিক দেওয়া ছিল, সেখান থেকে আমরা দুইটা ইন্ডিভিজুয়াল ভেক্টর বের করছি। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে ঠিক আছে ভাইয়া, আপনি না হয় এখানে যেহেতু কোণটা ছিল 90 ডিগ্রি, যেহেতু এখানে কোণটা 90 ডিগ্রি ছিল, এই জন্য আপনি এখানে সমকোণী ত্রিভুজ ধরে ক্যালকুলেশনটা করতে পারলেন। যদি কোণটা 90 ডিগ্রি না হতো, কারণ আমরা যখন লব্ধির দিক লব্ধি নিয়ে আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমাদের কোণটা আমরা 90 ডিগ্রি ধরিনি। যেমন সামান্তরিক সূত্র নিয়ে যখন আলোচনা করলাম, তখন কিন্তু আমাদের কোণটা ছিল র্যান্ডম কোণ, যে কোনো কোণ হতে পারে। আলফা ছিল, কোণটাকে আমরা আলফা ধরে হিসাব করেছিলাম সামান্তরিক সূত্রের জন্য। এখন যেহেতু এখানে এই কোণটা এটা লম্ব, এই জন্য আমরা এখানে এই রেখাটাকে প্যারালাল রেখা ধরে এটাকে সমকোণী ত্রিভুজ বানাই দিতে পারলাম। কিন্তু যদি এখানে 90 ডিগ্রি কোণ না হতো, তখন সেক্ষেত্রে আমরা ভেক্টর বিভাজনটা কিভাবে করতাম বা ভেক্টর বিভাজনের তখন প্রসেসটা কি, সেটা নিয়ে আমরা পরবর্তী একটা লেকচারে আলোচনা করবো ইনশাল্লাহ।